উফ, আর পারা যাচ্ছে না। ইলাস্ট্রেটরের স্ক্রিনে পেন টুলের অ্যাঙ্কার পয়েন্টটা কিছুতেই মিলছিল না। চশমাটা খুলে টেবিলের উপর রাখল 28 বছরের অনিন্দ। হাতের ঘড়িটার দিকে চোখ পড়তে দেখল রাত 8টা বেজে গেছে। পিক্সেল গ্রাফিক্স ডিজাইন স্টুডিও সেন্ট্রাল এসির কনকনে ঠান্ডা হাওয়াতেও কপালটা কেমন ঘেমে উঠেছে। চারপাশের কিবোর্ডের খটখট শব্দ আর পেন ট্যাবলেটের উপর স্টাইলাসের ঘষ্টানি এক টানা যান্ত্রিক কোলাহল তৈরি করে চলেছে। অনিন্দ এই অফিসের জুনিয়র আর্টিস্ট, তবে ওর কিউবিকলটা দেখলে মনে হবে নির্ঘাত কোনো নির্বাসিত একলা শিল্পীর ঘর। সবকিছু এলোমেলো, মাঝখানে একটা পুরনো স্ক্রিন আর চারপাশে ডজন খানেক হলুদ রঙের স্টিকি নোটস। অনিন্দ নিজে একেবারে মাটির মানুষ, মুখে বেশি কথা নেই, বেশিরভাগ সময়ই পরনে ঢিলে ঢালা পুরনো দিনের নায়কদের মতন চেক শার্ট, অতি ব্যবহারে ফিকে হয়ে আসা জিন্স আর পায়ে সাধারণ বুট জুতো। সাধারণ দিন হোক কিংবা অফিস পার্টি, ওর এই একই সাজ। চারিদিকের এই কর্পোরেট চাকচিক্যর মধ্যে ও যেন একটা ম্যাট ফিনিশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যক্তি, সহজে কারো চোখে পড়ে না, কিন্তু নিজের কাছে একাই 100। যখনও ঘড়ির দিকে তাকিয়ে ওর জীবনের হারিয়ে যাওয়া রং আর আবার একটা এক্সট্রা টাইমের কথা ভাবছে, ঠিক তখনই ওর পাশের কিউবিকল থেকে একটা চড়া ফ্রেঞ্চ পারফিউমের উগ্র সুবাস ভেসে এলো। পরক্ষণেই ভারী একটা হাত বেশ কায়দা করে এসে পড়ল অনিন্দর কাঁধে। রাজীব রায়, বয়স 30-31। সেই অফিসে মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মী। তবে তার আরেকটা পরিচয় হলো যে সে এই অফিসের আনঅফিসিয়াল লাভ গুরু। নারী পুরুষ নির্বিশেষে সে অফিসের বিভিন্ন কর্মীদের লাভ টিপস দিয়ে থাকে। রাজীব চূড়ান্ত এক্সট্রোভার্ট। অপরিচিত কারোর সঙ্গে বন্ধুত্ব এবং ঠাট্টাই আর কি করতে তার বেশি সময় লাগে না। কি করে যেন বরফ গলিয়ে দিতে পারে সে। তার পরনে সব সময় টান টান করে ইস্ত্রি করা ব্র্যান্ডেড শার্ট, কবজিতে চকচকে সোনালি ঘড়ি আর চোখে মুখে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি সব সময় ঝুলে থাকে। অনিন্দ স্ক্রিনের দিকে তাকিয়ে রাজীব গলাটা নামিয়ে ফিস ফিস করে বলে উঠল, কিরে অনি, তুই এই লোগোর খুঁত ধরতে ধরতেই যৌবনটা পার করবি না কিরে? হ্যাঁ, একটু চিল কর ভাই। এই নরকে শরীর আর মন দুটোই চাঙ্গা রাখতে না পারলে টিকতে পারবি না। অনিন্দ একটু ম্লান হেসে চশমাটা আবার নাকে গলিয়ে বলল, উপায় নেই রে ভাই, এই মেম সাহেব ক্লায়েন্টটা বড্ড চাপের। আর একটু 19-20 হলে মেল করে রিভিশনের বন্যা বইয়ে দেবে। রাজীব একটা দীর্ঘশ্বাস ফেলে দামি ট্রাউজার্সের পকেটে হাত গুজে চোখ টিপল। তুই চিরটা কাল সেই সিধে সাদাই রয়ে গেলি রে ভাই। আরে চল তো, একটু কাজ ফাজ একটু পজ কর। চল চল নিচে চা খেয়ে আসি, মাথায় হাওয়া লাগলে কাজ ভালো হবে। অনিন্দ মৃদু হেসে মাথা নেড়ে বলল, না রে, তুই যা ভাই, আমি শেষ টোনটা একটু কমপ্লিট করে নিই, বুঝলি? তুই যাবি না? ঠিক আছে, তাহলে আমাদের ম্যাডাম দিশাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ওকে। এই ও কিন্তু বেশ রাগী, দেখিস আবার দুম করে রেগে না যায়। আরে ছাড় তো, রাজীব রায়কে রিফিউজ করা অত সহজ নয়। দিশা এ অফিসের বস হতে পারে, কিন্তু তাই বলে তাকে আমি ভয় পেতে পারছি না বস, সরি। অনিন্দ দিশার সমবয়সী হলেও তাকে ভয় পায়। রাজীবের মতো ভয় পেতে পারছি না এই কথাটা বলার ক্ষমতা তার নেই। সে রাজীবকে বলল, দেখ কি বলে। রাজীব আর দাঁড়ালো না। ব্র্যান্ডেড লিনেন শার্টের স্লিভটা নিখুঁত ভাঁজে কনুই পর্যন্ত গুটিয়ে এগিয়ে গেল ফ্লোরের ঠিক মাঝখানের কাচের কেবিনটার দিকে। মির্চি বাংলায় শুরু হচ্ছে গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। এ সপ্তাহের গল্প লুকোচুরি, লেখক অনির্বাণ ভট্টাচার্য। শুরু হচ্ছে লুকোচুরি। দিশা সেনগুপ্ত এই প্রজেক্টের ক্রিয়েটিভ ডিরেক্টর। মাসখানেক হয়েছে এই অফিসে জয়েন করেছে, কিন্তু তাতে কি? দিশা যখন করিডোর দিয়ে হেঁটে যায়, তার হাই হিলের শব্দে ফ্লোরের ছেলেদের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য থেমেই যায়, কিছুটা ভয়ে আর কিছুটা সৌন্দর্যের ধাক্কায়। ছিমছাম ওয়েস্টার্ন আউটফিট,
ঠোঁটে ডার্ক লিপস্টিক আর সোনালি স্ট্রিক দেওয়া আত্মবিশ্বাসী হেয়ারস্টাইলে তার তীক্ষ্ণ ব্যক্তিত্ব ফুটে ওঠে। অফিসের পুরুষেরা তাকে সমীহ করে দূরে থাকে, তার সঙ্গে ঠাট্টাই আর কি মারার সাহসও পায় না। রাজীব অবশ্য গত 1 মাস ধরে দিশার সঙ্গে হালকা চালে কথা বলার চেষ্টা করে চলেছে, তবে খুব একটা সফল যে হয়েছে তা নয়। আজ সে আবার একটা ট্রাই নেবে। রাজীব গিয়ে দিশার কেবিনের দরজায় হালকা টোকা দিয়ে খানিকটা যেন ফিল্মি কায়দায় এন্ট্রি নিল। দিশা, এলাম। আর অনিন্দ তার নিজের কিউবিকালের স্ক্রিন থেকে চোখ তুলে একরাশ বুক ঢিপ ঢিপ নিয়ে দেখতে লাগলো। রাজীব গিয়ে প্রথমে দিশার টেবিলের সামনে দাঁড়ালো, তারপর সামান্য ঝুঁকে তার কিলার সিগনেচার স্মাইল ছুড়ে দিয়ে বলল, তোমার নতুন লোগো গাইডলাইনটা দেখছিলাম, মাইন্ড ব্লোয়িং। বলতেই হবে, তোমার আর্টিস্টিক সেন্স কিন্তু নেক্সট লেভেলে। আর বাই দ্য ওয়ে, আজ কিন্তু এই লাল ড্রেসটাতে দারুণ এলিগেন্ট দেখাচ্ছে তোমাকে। আসলে কি জানো তো, পরে তো অনেক তো ক্যারি করতে। রাজীব একটানা কথা বলে যাচ্ছে, অথচ দিশা এখনো পর্যন্ত একবারের জন্য স্ক্রিন থেকে মাথা তোলেনি। রাজীব অবশ্য এত সহজে দম্বার পাত্র নয়, বলে চলল, আচ্ছা, এত কাজের প্রেশার হ্যান্ডেল করেও এই গ্লোটা রাখো কি করে বলো তো? দিশা মুহূর্তের জন্য মাথা তুলে ভুরু কুঁচকে তাকালো রাজীবের দিকে। তার অধরষ্ঠ একটু যেন বক্ররেখা ধারণ করল। রাজীব একটু থতমত হয়ে বলল, মানে বলছিলাম, চলো না আজ 10 মিনিটের জন্য নিচে যাই। হ্যাঁ, যাবে? মানে পড়া করে একটু চা খেয়ে আসি, একটা ব্রেকও হয়ে যাবে, আর দেখবে তোমার মুডটাও একদম রিফ্রেশ। দিশার চোখ ততক্ষণে ফিরে গেছে ল্যাপটপের পর্দায়। স্ক্রিন থেকে আর চোখ না তুলে সে উত্তর দিল, Rajiv, I prefer coffee. কফি? And I prefer my team to focus on their war, not on my dress. ও ঠিক আছে? চলো. You may leave now. বাপরে, একবারে রানা প্রতাপ মুটে আছে। রাজীবের চকমকে মুখ নিমেষে কাঁচুমাচু হয়ে গেল। জোর করে একটা হাসি আনার চেষ্টা করেও বলল, ওকে ওকে ম্যাডাম, হ্যাঁ মনে থাকবে। থাকাই দরকার. রাজীব প্রায় উল্টো পায়ে ফিরে এলো নিজের সিটে। ধপ করে চেয়ারে বসে পড়ে টেবিলে দুম করে একটা ঘুষি মেরে বিড়বিড় করে উঠল, ধুর ধুর, এই যাচ্ছে তাই মহিলার আন্ডারে চাকরি করাচ্ছে, মানে রিজাইন করা ভালো। নিজেকে লর্ড কার্জন ভাবে। বলেছিলাম। এই তুই মেলা বকিস না তো। অনিন্দ হাসল। সে জানে দিশা কারোর সঙ্গে মিশে না। তার চারপাশে একটা পাঁচিল তোলা, শুধু শান্ত মাথায় কাজের কথা বলা ছাড়া আর কোনো রকমের আবেগ সে দিশার মধ্যে দেখেনি। অনিন্দ অবশ্য দিশাকে দিশা বলে ডাকার সাহস পায়নি। অনিন্দর কাছে সে দিশা ম্যাম। রাজীব একটু ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল, এখন মুখ চুন করে ফিরে এসেছে। অনিন্দ জানে রাজীবের সঙ্গে তার বন্ধুত্ব থাকলেও স্বভাবে একটা ফারাক আছেই। রাজীব কোনো স্থির প্রেমের সম্পর্কে ঢুকতে চায় না, সে মেয়েদের সঙ্গে ফ্লার্ট করেই খুশি। কিন্তু অনিন্দ মনে মনে একটা সম্পর্ক খোঁজে, প্রেম নয় হয়তো, বন্ধুত্ব। কিন্তু তার ভাগ্যে এখনো সেভাবে কোনো নারী আসেনি। অফিসের অন্যান্য বন্ধুদের গার্লফ্রেন্ডদের কথা শুনলে তার মনে হয় এসব রূপকথা, এসব তার জীবনে কখনোই ঘটবে না। কিরে অনি, কি এত কাজ দেখাচ্ছিস? হ্যাঁ, এই চল চা খেতে। আরে তুই তো জানিস, এই ছাড় আমার কাজটা করতে দে। মাথা গরম করাস না, চল। দিশার কাছে প্রত্যাখ্যাত হয়ে রাজীব একটু অধৈর্য হয়ে পড়েছে। অনিন্দ মৃদু হেসে কাজ বন্ধ করে বলল, অফ, ঠিক আছে চ। রাজীব অনিন্দ নিচে চা খেতে নামল। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে রাজীব পকেট থেকে মোবাইল বের করে বলল, জমিয়ে চাটা হয়েছে। এই শোন অনি, এই অ্যাপটা দেখেছিস? কোনটা? না তো, কিসের অ্যাপ এটা? বাবা, বাজারে নতুন সেমি অ্যানোনিমাস ডেটিং অ্যান্ড চ্যাট অ্যাপ। আচ্ছা, এসব রাজীব রায় ছাড়া কোথায় খবর পাবে ভাই?
এখানে কেউ তো শার্ট বা চটি জুতো দেখতে যাবে না, কেউ জাজ করবে না তোকে। প্রোফাইলে শুধু নামটুকু থাকবে, ব্যাস, আর কিচ্ছু না, বুঝলি? না, এখানে আইটি আর কর্পোরেট সেক্টরে প্রচুর ডেসপারেট মহিলা আছে ভাই। ধুস, তুইও পারিস। হ্যাঁ, আর আমি এখানে কি করব? এই দেখ, নেকা সাজিস না তো। কি করবো মানে কি? এই অ্যাপে ঢুকে প্রেম করবি। যা, এসব আবার হয় নাকি? অত উল্টো পাল্টা সব কথা। কিসের উল্টোপাল্টা ভাই? উল্টো পাল্টা নয়। আরে এটা আমার চয়েস। এই অফিসটা না দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে। এই খিটকেল মহিলার ঝাড়ফাড় খেয়ে মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে আমার। শোন, আমি ঠিক করেছি, এই অ্যাপটা ট্রাই আউট করবই। সারাদিন নতুন নতুন প্রেমে থাকলে মন মেজাজ একদম ফুরফুরে থাকবে। শোন, তোকে জানিয়ে রাখলাম, ইচ্ছা হলে ব্যবহার করবি, না হলে করবি না। আমার কি গজাচ্ছিস বলতো তুই আমার? অনিন্দ প্রথমে রাজীবের এই বিষয়টাকে পাত্তা দেয়নি। এসব জিনিস থেকেও দূরেই থাকে বরাবর। চিরকেলে একলা আর লাজুক, একটু ভয় লাগে এসবে। সে অফিসে আসে, কাজ করে, বাড়ি যায়, এভাবেই কেটে যাচ্ছিল মাসের পর মাস। কিন্তু সেদিন রাতে কি যে হলো! অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরে সে দেখল দিশা ম্যাম পরপর 4-4টে লোগো রিভিশনের মেল করেছে। দিশা ম্যামের মেলের ভাষা সবসময় অসম্মানজনক। মেলগুলো পাওয়ার পর অনিন্দর মনটা একেবারে বিরক্তিতে ভরে উঠল। সে আর এখন কাজ নিয়ে ভাবতেই চায় না। এই অফিসের জগতের বাইরে তার একটা নিজস্ব জগতের প্রয়োজন। তো মনটা হালকা করতে হবে, মনে একটু আনন্দ আনতে হবে। কি করা উচিত তার? এই এত রাতে কি করতে পারে সে? কাকে ফোন করবে? কার সঙ্গে কথা বললে মনটা একটু ভালো লাগবে? না, কারোর কথাই তার মনে পড়ল না। হঠাৎ তার মনে হলো, আচ্ছা, রাজীব একটা অ্যাপের কথা বলছিল না? দেখি তো একবার সার্চ করে। এই তো, ডাউনলোড। অনিন্দ মাঝরাতে ডাউনলোড করে ফেললো অ্যাপটা। নাম খানিক ভাবনা চিন্তা করে নিজের নাম দিল। অবনী, অবনী না, অবনী, নীলকণ্ঠ। রাইট, এটাই থাক, নীলকণ্ঠ। বসের ঝাঁঝালো বিষ কলায় ধারণ করে এই নীলকণ্ঠ। বেশ নামটা হয়েছে কিন্তু, নীলকণ্ঠ। প্রোফাইলের নাম ঠিক করে মনে মনে কিছুক্ষণ নিজেই নিজের পিঠ চাপড়ায় অনিন্দ। তারপর ঘুমিয়ে পড়ে। আর ঠিক 2 দিনের মাথায় অ্যাপে ওর সঙ্গে আলাপ হলো যে মেয়ের, তার নাম শঙ্খচিল। অনিন্দ মনে মনে ভাবল, শঙ্খচিল ছদ্মনাম তো বটেই, কিন্তু যে নিজেই ছদ্মনামে প্রোফাইল খুলেছে তার এত খুঁতখুত করার প্রশ্নই ওঠে না। যাকে প্রথম কদিনের চ্যাট হলো ক্যাজুয়াল, কিন্তু আস্তে আস্তে অনিন্দ বুঝতে পারল এই মেয়েটার ভেতরের একাকিত্ব আর ক্ষতগুলো হুবহু আমারই মতো। আশ্চর্য, এমনও হয়। আরও বেশি করে ওর যেটা মনে হলো, শঙ্খচিলের কথায় কিন্তু কোনো মুখোশ নেই। ভালোবাসে জীবনানন্দ দাশের বিষণ্ণ কবিতা, জলরঙের তুলির টান, আর একলা রাতের নিস্তব্ধতা। অনিন্দর 24 ঘন্টার হিসেব গুলিয়ে গেল এরপর থেকে। 2টো আলাদা বিশ্বে ভাগ হয়ে যেতে লাগলো। দিনের বেলা সারাদিন খাঁচাবন্দি, খালি ক্লায়েন্টের খামখেয়ালিপনা, ডেডলাইনের খাঁড়া, আর দিশা সেনগুপ্তের ইংরেজি বুলি আর লাল চোখ। আর রাতের বেলা নিজের ভাঙা বারান্দায় অন্ধকার চ্যাটবক্সে 1-2টো করে আগুনের ফুলকির মতো ফুটে উঠতে থাকা শঙ্খচিলের বার্তা। জানেন নীলকণ্ঠ, রোজকার অফিসের 4 দেওয়ালের মধ্যে আমার কেমন দমবন্ধ লাগে। সব কিছু যান্ত্রিক। তাই আমার একমাত্র সঙ্গী শুধু আপনি। শুধু আপনার চ্যাট বক্সে এলেই আমি একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি। I think I'm getting attached. অ্যাটাচড কি শুধু শঙ্খচিলই হচ্ছিল? অনিন্দ কি নিজের অজান্তে শঙ্খচিলের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেনি একটুও? আচ্ছা, ব্লাইন্ড ডেট কি তবে এমনই হয়? এত গভীর, এত তীব্র আর এমন অন্ধ?
অনিন্দ জানে না শঙ্খচিলকে কেমন দেখতে, কোন শহরে নিঃশ্বাস নেয়, কোন আকাশে ওড়ে। তবু এই মেয়েটাই তার বেঁচে থাকার একটুখানি অক্সিজেন। তার দিনের বেলার সমস্ত অপমান, সমস্ত ক্লান্তির একমাত্র মলম এই রাতের চ্যাট বক্স। দিন কাটতে লাগলো। শরৎ এলো তার নরম আলো চেনা গন্ধ নিয়ে। আজ পঞ্চমী, ছুটির আগে অফিসের শেষ কাজের দিন। কাল থেকে বেশ কদিনের লম্বা ছুটি। ডিজাইন স্টুডিওর চেহারাটা আজ একদম বদলে গেছে। ঢাকের আওয়াজে চড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে বড় স্পিকারে। রোজকার ফর্মাল পোশাকের খোলস থেকে বেরিয়ে পুরো অফিস যেন আজই উৎসবে মেতেছে। পাঞ্জাবি, কুর্তি, শাড়ির মেলা বসেছে ফ্লোরে। অনিন্দ নিজেও একটু বদলেছে। অনেক দিন পর আলমারি থেকে বের করে শরীরে জায়গা দিয়েছে একটা মেরুন রঙের পাঞ্জাবি আর নীল জিন্সকে। চওড়া কাঁধে পাঞ্জাবিটা মন্দ মানায়নি, কিন্তু স্বভাবগত লাজুক অনিন্দ নিজের অন্ধকার কিউবিকল ছেড়ে বেরোচ্ছেই না। অনিন্দ লক্ষ্য করেছে আজ আর সবার সাজ বদলালেও দিশার পোশাক কিন্তু বদলায়নি। সবাই যখন পুরো পুজোর মুডে ডুবে, দিশার চোখ আজও তার ল্যাপটপের স্ক্রিনে আটকে। বিকেল 5টার মধ্যে অফিস খালি হতে শুরু করলো। বেরোনোর আগে রাজীব অনিন্দর কাঁধে হাত দিয়ে চোখ টিপে বলল, কিরে ভাই, আজ চল অন্তত আমাদের সঙ্গে। আরে কাল থেকে তো আবার সেই ভিড় শুরু হয়ে যাবে। শোনো গুরু, আমাদের মতো সিঙ্গেলদের পক্ষে মিঙ্গেলের চান্স কিন্তু আজই। হ্যাঁ, মায়াবী অপসরীরা রাস্তায় নামবে আজ। অনিন্দ একটু শুকনো হেসে বলল, না না রে ভাই, মানে আমার একটা ওই শেষ ভেক্টর ফাইল এক্সপোর্ট হওয়া বাকি আছে। তোরা বেরিয়ে পড় না। হ্যাঁ, এনজয়। অগত্যা চালিয়ে যাও, তোমার এক্সপোর্টের কাজ চালিয়ে যাও। হ্যাঁ। রাজীবের পর দেখতে দেখতে আরও কিছু লোক বাইরের আলোর মেলাতে হারিয়ে যেতে শুরু করলো। সেন্ট্রাল এসির যান্ত্রিক আওয়াজটা এখন ফাঁকা ফ্লোরে বড্ড বেশি স্পষ্ট। অনিন্দর আশেপাশে সব ফাঁকা। গুটি কতক যে কজন রয়েছে তারাও বেরোনোর তোড়জোড়ে ব্যস্ত। অনিন্দ তার উল্টো দিকের কাঁচের কেবিনটার দিকে তাকালো একবার। দিশা তখনও বসে। ল্যাপটপের নীল আলো তার আশ্চর্য সুন্দর মুখের উপর পড়ে মায়াবী একটা রূপ নিয়েছে। অনিন্দ এবার নিজের ফোনের দিকে তাকালো। বুকের ভেতরটা যেন মুচড়ে উঠল তক্ষুনি। দিন চারেক আগে ও নিজের জীবনের সবচেয়ে বড় রিস্কটা নিয়ে ফেলেছে। শঙ্খচিলকে লিখেছিল, এই পুজোয় কি আমরা একবার দেখা করতে পারি? না, তাড়াহুড়ো নেই, যেদিন যেখানে আপনার সুবিধে। আমি কিন্তু সত্যি আর পারছি না। মানে খুব ইচ্ছে হচ্ছে একবার নিজের চোখে দেখতে। না বলবেন না প্লিজ শঙ্খচিল, প্লিজ। সেই মেসেজের পর 4 দিন কেটে গেছে। শঙ্খচিলের কোনো রিপ্লাই আসেনি। একলা মেসেজটা ডেলিভার্ড হয়ে থমকে আছে বোকার মতো। ডাবল টিক অবশ্য পড়েছে, জাস্ট সিন। কোনো টাইপিং ইন্ডিকেটর নেই, কোনো রিপ্লাই নেই, জাস্ট সিন। অনিন্দর মনে হলো বড় ভুল করে ফেলেছে সে। ডিজিটাল পর্দার আড়ালের ম্যাজিকটাকে বাস্তবে আনতে গিয়ে নিজের একমাত্র আশ্রয়ের জায়গাটাকেও ধ্বংস করে ফেলেছে নিজের হাতে। মেয়েটা হয়তো ওকে এখন সস্তা লম্পট প্রেমিক ভেবে ঘেন্না করছে, কিংবা হয়তো চিরকালের মতো ব্লক করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই উৎসবের আলো, চারপাশের ঢাকের আওয়াজের মধ্যে ওর মনটা একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে ক্রমশ। আচ্ছা, আরেকবার কি টেক্সট করবে ওকে? না থাক, আবার টেক্সট করে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না। আর আজ এখানে একা একা বসে থাকারও কোনো মানে নেই। বাড়ি চলে যাই, ভাল লাগে না। তার বাবা, এটা এক্সপোর্ট হয় না। কিন্তু মানুষের মন তো চিরকেলে অবুঝ। বিশেষ করে পুজোর এই মায়াবী আলোয় যখন সেজে উঠেছে গোটা শহর, অফিসের ঠান্ডা ঘরে একা বসে নিজের ব্যর্থতার সঙ্গে বোঝাপড়া করা সত্যি বড় কঠিন। হঠাৎই অনিন্দর ভেতরের জমে থাকা সমস্ত অভিমান ও হতাশা লাভার মতো বেরিয়ে পড়ল। হ্যাচ কাটানে ফোনটা পকেট থেকে বের করে নিল সে। একটা ইডিয়েট। কিবোর্ডে ওর কাঁপতে থাকা আঙুলগুলো টাইপ করতে শুরু করলো, একটানা, কোনো দাড়ি কমা ছাড়া। আমি নিজের ভেতরের সমস্ত রাগ আর রক্তক্ষরণ উগরে দিল চ্যাটবক্সে। কেন এই নোংরা খেলাটা খেললেন শঙ্খচিল?
না, দেখাই যদি না করার ছিল, সম্পর্কটা যদি আপনার কাছে শুধু রাতের টাইম পাস আর চ্যাটই হবে, তাহলে আমাকে এত বড় মিথ্যে ভালোবাসার স্বপ্ন কেন দেখালেন? আমি দিনের পর দিন অফিসের এই টক্সিক পরিবেশ, বসের লাথি ঝাঁটা আর গালি খেয়েছি, ক্লায়েন্টের পায়ের তলায় পিষে গেছি, শুধু এই আশায় যে রাতে আপনার একটা মেসেজ আমার সব ক্ষত ধুয়ে দেবে। আমি তো আপনার শরীরের বা রূপের লোভ করিনি শঙ্খচিল। আমি শুধু আপনার ওই একলা মনটাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। রিজেকশন তো আমার মুখের ওপরও দিতে পারতেন। এভাবে মাঝপথে কিছু না বলে ভ্যানিশ হয়ে যাওয়ার কি খুব দরকার ছিল? ভালো থাকুন আপনার ইগো আর আপনার নিজস্ব ব্যক্তিগত একাকিত্ব নিয়ে। আজ আপনার জীবন থেকে নীলকণ্ঠ চ্যাপ্টারটা আপনি নিজেই শেষ করে দিলেন। ভালো থাকুন। গুড বাই। মেসেজটা পাঠিয়েই রাগে আর গলা বুজে আসা কান্নার দমকে ফোনটা টেবিলের উপর প্রায় ছুঁড়ে ফেলল অনিন্দ। মাথার রগগুলো ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে। কাঁপতে কাঁপতে এক ঝটকায় ল্যাপটপটা বন্ধ করল। মাউস, ডায়েরি আর সবকিছু ব্যাগের ভেতরে হিংস্রভাবে ঠাসতে ঠাসতে বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, কুচি করেছে। ফালতু যত চ্যাট ফ্যাট থাকবোই না এখানে। কাজের কোনো দাম নেই। কথা শোনো তুমি যতই খাটো, ভাল লাগে না একেবারে। নিজেকেই যেন ধিক্কার দিতে দিতে ব্যাগটা কাঁধে ঝোলালো অনিন্দ। অফিসের দরজার দিকে পা বাড়াবে ঠিক তখনই ওর কুর্তার পকেটে ফোনটা কেঁপে উঠল। এখন আবার কে? একটা চেনা চ্যাট অ্যাপের নোটিফিকেশন টিউন ছড়িয়ে পড়ল ঘরে। কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বার করলো অনিন্দ। শঙ্খচিল? হ্যাঁ, শঙ্খচিলের মেসেজ। আর তাতে মাত্র দুটো শব্দ। পেছনে তাকাও। পিছন মানে? অনিন্দর হৃৎপিণ্ডটা মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। ফাঁকা ঘরে এসির কনকনে হাওয়াটা আরও বেশি ঠান্ডা লাগছে এখন। ও খুব ধীরে, প্রায় ভয়ে ভয়ে নিজের শরীরটাকে পেছনের দিকে ঘোরালো আর দেখল আবছা আলো আধারিতে ফাঁকা স্টুডিওর মাঝখানে কাঁচের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে এক মায়াবী অবয়ব। হোয়াট? অনিন্দর চোখের মণি দুটো বোধহয় ঠিকরে বেরিয়ে আসবে। দিশা সেনগুপ্ত? কিন্তু কোথায় দিশার সেই আধুনিক পোশাক? কোথায় সেই দামি ব্লেজার? আর কোথায় সেই খটখট শব্দ তোলা হাই হিল জুতো? টকটকে লাল রঙের ব্লাউজ আর সাবেকি লাল পাড় সাদা ঢাকাই শাড়ি পরে দাঁড়িয়ে এ কোন দিশা? সোনালি স্ট্রিক দেওয়া চুলে এলোমেলোভাবে সাধারণ একটা খোঁপা আলগাভাবে বাঁধা, অল্প কিছু চুল ওর মুখের ওপর, কপালে ছোট্ট একটা লাল টিপ, হাতে ঘড়ি নেই, রেডিয়ামের আলো নেই, শুধু ডজন খানেক লাল কাঁচের চুড়ি। অফিসের মৃদু ব্যাকলাইট আর জানলা দিয়ে চলকে আসা স্ট্রিট লাইটের মায়াবী আলোর মিশেলে যেন সে শহরের অনন্য এক রাজকুমারী। দিশার মুখে সেই চিরপরিচিত আইসি কোল্ড লুকটাও ভ্যানিশ। সেখানে যা খেলা করছে তাকে একটাই নামে ডাকা যায়, মায়া। মায়া ভরা চোখ আর একটা মিষ্টি হাসি ছড়িয়ে আছে ঠোঁটে। একটু যেন অপরাধবোধ মিশে আছে সে হাসিতে। অনিন্দর হাত থেকে ব্যাগটা ধপ করে পড়েই গেল মাটিতে। কি হলো নীলকণ্ঠ? কথা বলবে না? এই অবস্থায় কি বা বলতে পারে অনিন্দ? ওর মতো শান্ত লাজুক ছেলের পক্ষে এই দৃশ্য তো কল্পনার বাইরে। অপলক চোখে অবুঝ শিশুর মতো দিশার দিকে হাঁ করে তাকিয়ে থাকে শুধু। দিশা কিন্তু ধীর পায়ে হেঁটে অনিন্দর একদম সামনে এসে দাঁড়ায়। কাঁচের চুরির শব্দ ফাঁকা ফ্লোরে ছড়িয়ে যাচ্ছে এদিক ওদিক। দিশা অনিন্দর বাষ্প ভেজা চোখের দিকে তাকিয়ে একেবারে খাঁটি বাংলায় বলল, কি হলো নীলকণ্ঠ বাবু? এত রাগ? রিজেক্ট করার সুযোগ তো তুমিই আমায় দিলে না। মানে? 4 দিন ধরে আমি নিজেকে সামলাচ্ছিলাম।
এই লাল পাড় শাড়িটা কিনে তৈরি হচ্ছিলাম তো, তৈরি? কেন? শুধু শুধু তোমার সামনে নতুন হয়ে আসবো বলে। দিশার গলা ধরে আসে। অনিন্দ কোনো মতে ঢোক গিলে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, ইয়ে ম্যাম, মানে আপনি মানে আপনি শঙ্খচিল? না মানে কিন্তু তা কি করে হবে? না 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 না, আমি 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 না বোধহয় স্বপ্ন দেখছি, জানেন তো। আচ্ছা, আপনি আমায় চিনলেন কি করে বলুন তো? হ্যাঁ, আজ আমি নীলকণ্ঠ? হ্যাঁ, দিশার চোখ থেকে এক ফোঁটা জল নেমে এলো কি, নাকি একটু ম্লান হাসল সে। বলল, একদিন রাতে তোমার আঁকা একটা ছবি পাঠিয়েছিলে, মনে আছে? ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি আমি পাঠিয়েছিলাম তো। তোমার তুলির টান, তোমার স্টাইল, এসব যে আমার অতি পরিচিত অনিন্দ। তখনই বুঝেছিলাম যে এটা আমাদের অফিসের কেউ না হয় যায়ই না। আর তারপর যখন চ্যাটে জীবনানন্দের কবিতা ওরকম অনর্গলভাবে বলতে শুরু করলে, তো তুমি ছাড়া আর কে হতে পারে নীলকণ্ঠ বাবু? হ্যাঁ, তাই ওই নীলকণ্ঠই যে অনিন্দ, সেটা দুয়ে দুয়ে চার করতে আমার বেশি সময় লাগেনি। আমি শুধু অপেক্ষা করছিলাম পুজোর আগের রাতে তোমাকে একটু চমকে দেব বলে। এতক্ষণে অনিন্দর বিশ্বাস জন্মে গেছে যে ও একটা আশ্চর্য, একেবারে অলৌকিক স্বপ্ন দেখছে। দিনের বেলার চাবুক চাবুক ইংলিশ বলা নো ননসেন্স দিশা আর রাতের বেলার এই নরম ডানার শঙ্খচিল, এই দুটো সত্তা যে কখনো এক হয়ে ওর সামনে এসে দাঁড়াবে, কথা বলবে, এ তো স্বয়ং ভগবান এসে বললে ওর বিশ্বাস হতো না। অনিন্দর এসব আকাশ পাতাল চিন্তার মধ্যেই দিশার নরম গলাটা ওর কানে এলো। আলতো গলায় সে বলে চলেছে, পাঞ্জাবি পরে আজকে তোমাকে ভালো লাগছে নীলকণ্ঠ। তোমাকেও খুব সুন্দর লাগছে দিশা। না না না, মানে ম্যাডাম, সরি ম্যাডাম। থ্যাংক ইউ নীলকণ্ঠ বাবু, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আপনার তো পুজোয় কোনো পার্টনার নেই শুনলাম। মানে ফোনের চ্যাটে তো তাই বলেছিলে নাকি? আমারও কিন্তু কেউ নেই। হ্যাঁ, কথাগুলো বলতে বলতে দিশা অনিন্দর আরও কাছে এসে দাঁড়িয়েছে। তার নিঃশ্বাসের বাতাস ছুঁয়ে যাচ্ছে অনিন্দর বুক, কাঁধ, ঠোঁট। দিশার বড় বড় কালো কালো চোখ কি অলৌকিক নেশায় চকচক করছে যেন। এই শোনো, আজ তো পঞ্চমীর রাত। বাড়িতে বসে বসে শুধু চ্যাটে সুখ দুঃখের কথা বললে কিন্তু মা দুর্গা হেব্বি রাগ করবেন। আজ একটু একসাথে সেলিব্রেট করলে হয় না? ও তাই করবেন? চলো না, আজ সারা রাত পুরো শহরটা চষে বেড়াই। পুরো শহর? মানে পুরো কলকাতা? তা নয় তো কি। এই কটা বাজে এখন? ইয়ে মানে এখন 6:30। এখন বেরোলে হোল নাইটে কভার হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আর কিছু বাকি থাকলে তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব হাতেই আছে। আছে তো। চলো না প্লিজ। যেতে পারি, কিন্তু কিভাবে যাব? ট্যাক্সি করে যাব, ট্রামে করে যাব, হেঁটে যাব, দৌড়ে যেতে পারি? দৌড়ে যাব, যেভাবে হোক যাব, কিন্তু যাবই। নিয়ে যাবে না? যাব বলেই তো এতদিন নীলকণ্ঠ হয়ে বসে আছি। অনিন্দ তখনও ঘোরের মধ্যে। দিশা দরজার দিকে পা বাড়ায়। ওর শাড়ির আঁচল ছুঁয়ে যায় অনিন্দকে। যেতে যেতে দিশা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর ঘুরে তাকায় অনিন্দর দিকে। ঠোঁটটা কামড়ে ধরে দুষ্টু হাসি হেসে বলে, তবে হ্যাঁ নীলকণ্ঠ বাবু, আপনি কিন্তু ম্যাডামটা চালিয়ে যেতে পারেন। দিব্যে লাগছে। আফটার অল আমি কিন্তু আপনার বসই থাকছি। এতদিন শুধু অফিসে ছিলাম, আর এখন থেকে সবখানে। সত্যি?
ইয়েস বস। চলুন চলুন নীলকণ্ঠবাবু, আপনার এই খিটখিটে বসের সাথে ফুটপাথের কোনো একটা দোকানে গিয়ে কড়া করে আদা চা খেয়ে আসবেন। চলুন চলো। এক মিনিট, কিন্তু এই যে সেদিন শুনলাম যে আপনি নাকি চা নয় কফি পার্সন। সারা পৃথিবীর জন্য আমি যাই হই, আমার নীলকণ্ঠের জন্য আমি যে আলাদাই। দিশা, মির্চি বাংলা গল্প মঞ্চে শুনছিলেন লুকোচুরি, লেখক অনির্বাণ ভট্টাচার্য। জন্ম 29শে মার্চ 2003 সালে, বাড়ি বেহালায়। 2026 সালে NSOU থেকে হিস্ট্রি অনার্স নিয়ে পাশ করার পরে বর্তমানে স্টোরি বোর্ড আর্টিস্ট। ছোটবেলা থেকেই আঁকা এবং গল্প লেখার শখ। আশা রাখেন ভবিষ্যতে লেখার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেবেন। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন সৌভিক সাহা। গল্প পাঠে দীপ কাইজার বসু। অভিনয় অনিন্দ, অনুরণ সেনগুপ্ত, দিশা এবং ইপ্সিতা, রাজীব, সায়ন ভট্টাচার্য। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায় হোম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌম্য ও শুভ ক্রসটেক। এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস। অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু, সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার এবং সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।